হিম হরা। পুলিশ অফিসার অর্ণবের চাকরিটা পেয়ে যতটা ভালো লেগেছিল, চাকরিটা করতে ততটা ভালো এখন লাগছে না। উত্তর ২৪ পরগনার এক প্রত্যন্ত গ্রামে পোস্টিং দেওয়া হয়েছে। স্থানীয় থানায় মাত্র ৩ জন কর্মী। অপরাধ বিশেষ একটা নেই এই এলাকায়, সেই কারণেই সারাদিন কাজ নেই তেমন। দু একটা ছুটকো ছাটকা ঝামেলা আর ওই ভোটের আগে পার্টির ক্যাচাল ছাড়া কিছুই তেমন করার নেই তাদের। রুটিন ওই প্রশাসনিক কাজকর্ম বাদে বাকি সময়টায় বইপত্র আর গ্রামের এদিক ওদিক প্রকৃতির দিকে উদাস মনে চেয়ে থাকা ছাড়া আর কিছু একটা করার থাকে না। অর্ণবের সেই নিস্তরঙ্গ জীবনে হঠাৎই একদিন টানটান উত্তেজনা আর রহস্যের জাল বিস্তৃত হল। গ্রাম জীবনের সেই ঘটনাটার কথা আজও অর্ণব ভুলতে পারে না। আর ৫টা দিনের মতো সেদিনও বিশেষ কাজ ছিল না। দুপুরের খাবার সেরে থানায় এসে বসে দুজন হাবিলদার ঢুলছিল, আর অর্ণব বিভূতিভূষণের পাতা উল্টাতে উল্টাতে ভাবছিল, শহর থেকে গ্রাম জীবনকে যতটা রোম্যান্টিক মনে হয়, জীবনটা আদেও ততটা রোম্যান্টিক নয়। এর মধ্যেই থানার ভাঙা জানালা দিয়ে হঠাৎই অর্ণব দেখতে পেল গ্রামের জোয়ান বুড়ো মিলে বেশ কয়েকজন দল বেঁধে থানার দিকে বেশ হন্তদন্ত হয়ে আসছে। কি ব্যাপার? কি হলো আবার? বই রেখে চেয়ার ছেড়ে উঠে দুই হাবিলদারকে ডেকে তোলে অর্ণব। ওরা দরজা দিয়ে দেখে বলল, স্যার 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 এদিকেই আসছে। অর্ণব বলল, সেই জন্যই তো ডেকে তুললাম। গ্রামের লোক যদি এসে দেখে যে অন ডিউটি দুজন পুলিশ অফিসার ঘুমোচ্ছে, তাহলে বিষয়টা তো খুব একটা ভালো হবে না, তাই না? ওরা অর্ণবের কথা শুনে অপরাধ বোধে মাথা নিচু করে নিল। থানার ভিতর গ্রামের ওই জোনা কয়েক লোকজন এসে বলল, নদীর পাড়ের ঘন বাঁশবনের ভেতরে জঙ্গলের মধ্যে রাত বাড়লেই কাদের যেন একটা আনাগোনা দেখা যাচ্ছে। স্টেশন থেকে গ্রামে আসার ওই একটাই পথ। রাতে ওদিক দিয়ে যাতায়াত করতে এখন ভয় পাচ্ছে গ্রামের মানুষ। তবে লোকগুলোকে কেমন দেখতে বা কেমন তাদের বেশ, কেউ সেরকম ভাবে বলতে পারছে না। গ্রামের সবাই মিলে এতটাই সংক্ষেপে বলেছে তা নয়, তবে মোটের ওপর কথাটা এটাই, পুরো বর্ণনার ভয় ও আতঙ্ক ওদের চোখে মুখে স্পষ্ট দেখতে পেল অর্ণব। অর্ণব শেষে প্রশ্ন করল, আপনারা কি সন্দেহ করছেন? লোকগুলো কারা? গ্রামের বয়োজ্যেষ্ঠ একজন বলেন, সে তো জানি না বাবা, এত বছরে গ্রামের কোথাও তো বাইরের লোকের আনাগোনা দেখিনি। তবে তবে এখন দিনকাল যা পড়েছে, কে কোন মতলবে গ্রামে ঢুকছে কে জানে। তুমি তুমি কিছু একটা করো বাবা, আমাদের কিছু একটা করো। এই কয়েকদিনে গ্রামের এই বয়স্ক মানুষগুলোর কাছে ছেলের মতোই প্রশ্রয় পেয়েছে অর্ণব, তাই ওদেরকে গুরুত্ব না দিয়ে সে পারল না। অর্ণব বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেরকম হলে আমি নিজে যাব বাঁশবাগানের দিকে, আর লোকগুলোকে দেখতে পেলে ধরে জিজ্ঞাসা করব আমি, কেমন? গ্রামের লোকেরা মোটামুটি আশ্বস্ত হয়ে ফিরে যায় যে যার বাড়ির দিকে। অর্ণব ঠিক করে আজ রাতেই সে বাঁশবনে যাবে, কারণ কেসটা খতিয়ে দেখতে হবে তাকেই। বিষয়টা খতিয়ে দেখতে একজন হাবিলদারকে সঙ্গে নিয়ে বাঁশবনে একটা রাত কাটাতে গেল অর্ণব। অন্য হাবিলদার তখন থানার মধ্যে। বাঁশবনের ভিতর রাতের অন্ধকার যেন আরও মিশকালো।
কোথাও কোথাও এক ফোঁটা আলো অবধি নেই। চাঁদের ছেঁড়া ছেঁড়া আলো ছাড়া বিশেষ কোনো আলো সেখানে একটুকুও ঢোকে না। শরতের হিমস্রোত রাতের অন্ধকারকে আরও কুয়াশায় মুড়ে দিয়েছে। দূরে হাইওয়ের ওপর শাঁসা করে কয়েকটা গাড়ি মাঝে মাঝে চলে যাচ্ছে। সেই গাড়ির ছিটকে আসা আলো অন্ধকারকে চিড়ে দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে দিগন্তে। ঘণ্টা দুয়েক বসে থাকার পর যখন অর্ণব ভাবছে, না, আর বোধহয় রহস্যজনক আগন্তুকদের দেখা অন্তত তাদের মিলবে না, ঠিক তখনই অন্ধকারের মধ্যে দূরে চাঁদের আলোয় যেন বেশ কয়েকজনের সাদা অবয়ব চোখে পড়ল অর্ণবের। প্রত্যেকে যেন বাতাসের সঙ্গে মিশে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে একটু হাওয়া দিলেই যেন ওরা মিলিয়ে যাবে। সাহসে ভর করে সেদিকে এগিয়ে গেল অর্ণব। কিন্তু যতই এগিয়ে যায় আলেয়ার মতো সেই ধোঁয়া ধোঁয়া লোকগুলো যেন আরো দূরে সরে যায়। হাবিলদার পিছন থেকে বলল, স্যার, স্যার আর যাবেন না স্যার, স্যার স্যার বেঘরে মারা পড়বো স্যার, দেখছেন না এরা মানুষ। অর্ণব বিরক্ত হয়ে প্রশ্ন করল, মানুষ না তো কি? লোকটা তোতলিয়ে বলল, আত্মা, আত্মা স্যার, অতৃপ্ত আত্মা। অর্ণব বলল, ধুর। এই বলে সেই ভিড়টাকে লক্ষ্য করে পিছু পিছু চলতে থাকলো অর্ণব। চলতে চলতে শেষে একেবারে নদীর পাড়ে এসে ওরা দুজন দাঁড়ালো। আর তখনই দেখল লোকগুলো যেন ধোঁয়ার মতো নদীতে মিশে যাচ্ছে। আস্তে আস্তে নদীর জলে মিলিয়ে যাচ্ছে তারা। কিন্তু এটা কি করে সম্ভব? নদীতে তো হাঁটু জল। দেখে ভয়ে ভিড়মি খাওয়ার মতো অবস্থা অর্ণবের কনস্টেবলের। সে তো করে গোঙাতে শুরু করেছে। এরপর নিশুতি অন্ধকারে অর্ণবের একেবারে যে ভয় করছে না এমনটা নয়, কিন্তু সেই রাতে ওভাবে অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর আর সেই লোকগুলোকে দেখতে পেল না অর্ণব। ফিরে এলো মাথা ভর্তি প্রশ্ন নিয়ে। পরের রাতে আবার গেল, আবারও সেই একই ঘটনা। এই দিনও ছুটতে ছুটতে এসে লোকগুলোর নাগাল পেল না অর্ণব। এবার যেন সত্যিটা জানার জেদ চেপে গেল অর্ণবের মাথায়। তৃতীয় রাতে সে একাই গেল বাঁশবাগানে। কিন্তু সেই রাতেও দৃশ্যটা অনেকটা একই। ছুটে ছুটে সেই নদীর পাড় পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত নাগাল পাওয়া গেল না লোকগুলোর। হতাশ হয়ে ফেরার পথে হঠাৎই দেখা হয়ে গেল এক বৃদ্ধর সঙ্গে। জঙ্গলের মধ্যে বৃষ্টির জলে একা একা বসে এসে ভিজছে। দেখে মনে হচ্ছে সে যেন অর্ণবের জন্যই অপেক্ষা করছে। ওকে দেখে এগিয়ে গিয়ে ছাতাখানা ধরল অর্ণব। লোকটা এতটাই বুড়ো যে শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়েছে। লোকটাকে অর্ণব জিজ্ঞাসা করল, আপনি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? এইভাবে তো শরীর খারাপ করবে। আর তাছাড়া এত ঝড় জলের রাতে এইভাবে কেউ বাইরে আসে? সেই বৃদ্ধ অর্ণবের প্রশ্নকে তোয়াক্কা না করে বলল, আমি আমি জানি বাবা, তুই ফিরে ফিরে এই জঙ্গলে আসছিস। এই নিয়ে 3 রাত। অবাক হলো অর্ণব। সে বলল, আপনি কি করে জানলেন আমি এখানে আসছি? লোকটা সেই আগের মতো হেসে বলল,
আমি জানি, আমি আমি জানি, সব জানি। আমি তো এই বনে মাদারেই থাকি। তোকে তোকে দেখেছি তো, দেখেছি তো। তা বলছি বাবা, যে উৎপাতের সমাধান করতে তুই আসছিস, সে উৎপাত এমনি তো কমবে না। গ্রামের পঞ্চায়েতে বল নদীর দুপাশে বাঁধ শক্ত করতে, নদীর জল গত বছরের মতো যাতে এবারেও গ্রামে ঢুকে না পড়ে, যাতে যাতে ওই মানুষগুলো না মরে, তার ব্যবস্থা করতে বল। দেখবি দেখবি তাহলেই সব আগের মতোই হয়ে যাবে। আর ওই লোকের আনাগোনা দেখতে তোকে অন্তত জঙ্গলে আসতে হবে না। যা বাবা, তাড়াতাড়ি গিয়ে বল, বান আসতে আর দেরি নেই। হাতে হাতে মাত্র 2 দিন সময়, 2 দিন। সেই রাতে সেই কথাটা শোনার পরেও আরও কিছুক্ষণ বুড়োর কাছে দাঁড়িয়েছিল অর্ণব। বৃষ্টি থামলে হঠাৎই বুড়ো মিলিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে। আর তার পরে পরেই অর্ণব ছাতা নিয়ে চলে এলো থানায়। পরের দিন সকালে বানের বিষয়টা নিয়ে কথা বলতে স্থানীয় পঞ্চায়েতে গিয়ে হাজির হলো অর্ণব। বিষয়টা খুলে বলতেই পঞ্চায়েতের প্রধান বিধানবাবু বললেন, আপনি মশাই কাকে দেখেছেন বলুন তো? জঙ্গলের মধ্যে কারোর বসবাসের কথা তো মশাই আগে কখনো শুনিনি। হ্যাঁ, আপনি কাকে দেখলেন? অর্ণব বলল, দেখুন তা তো আমি জানি না, কিন্তু বয়স্ক মানুষটা সত্যি আমার সঙ্গে প্রায় দাঁড়িয়েছিল অনেকক্ষণ ওই বাঁশবাগানের মধ্যে, আর তাছাড়া সে তো আমাকে সব কথাই বলল। প্রধান বললেন, মশাই শুনুন, তিনি ভুল কিছু অবশ্য বলেননি। 3 বছর আগে হরপা মানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এই গ্রামে। সেই থেকে বাঁধ তৈরির দাবিটা অনেক দিনের, কিন্তু টাকা জোগাড় হচ্ছিল না। হ্যাঁ, তবে এবারে টাকা এসেছে, কিন্তু টাকা এলেই এত তাড়াতাড়ি তো আর ওই কাজটা শেষ করা যাবে না। হ্যাঁ, কথাটা বলতে বলতেই পঞ্চায়েত অফিসের ল্যান্ড ফোনে একটা কল এলো। বিধানবাবু ধরলেন। কথা বলতে বলতে হঠাৎ ভুরু কুঁচকে গেল তার। উদ্বেগের মেঘ ঢেকে গেল মুখে। ফোন রেখে তিনি বললেন, আপনার বুড়ো তো মশাই জিনিয়াস। আমাকে ডিস্ট্রিক্ট অফিস থেকে ফোন করেছিল, বলল নর্থে নাকি খুব বৃষ্টি হচ্ছে, জল নামছে প্লেনল্যান্ডে লাফিয়ে লাফিয়ে। হরপা বান হতে পারে, এখন থেকে আমরা যেন রেডি থাকি। হ্যাঁ, 2 দিন রাত জেগে পরিশ্রম করে বাঁধ তৈরি করলেন গ্রামের লোকেরাই। 3য় দিনের মাথায় বান এলো, কিন্তু সেই বাঁধের দৌলতে জল আর গ্রামের কোনো ক্ষতি করতে পারল না। সেই রাতে থানায় হাবিলদারকে সঙ্গে নিয়ে অর্ণব যখন সেই বুড়োর সঙ্গে দেখা হওয়ার গল্পটা বলছিল, হঠাৎ এরই মাঝে হাবিলদার বলল, স্যার, আমি আমি বলেছিলাম না ওই ধোঁয়া ধোঁয়া লোকগুলো আসলে আসলে আত্মা। আজকে আজকে বিশ্বাস হলো তো স্যার? হ্যাঁ। অর্ণব বলল, কেন, বিশ্বাস করার মতো কিছু ঘটেছে নাকি? হাবিলদার বলল, আমরা কতগুলো ওই ধোঁয়া ধোঁয়া মানুষ দেখেছিলাম, মনে আছে? অর্ণব বলল, হ্যাঁ, ওই তো 11 জন। হ্যাঁ, হরপা বানি গ্রামের 11 জন মরেছিল স্যার। তারাই এসে বোধহয় আমাদের বাঁচিয়ে দিয়ে গেল এ যাত্রায়। বাঁচিয়ে দিল, বুঝলেন,
বাঁচিয়ে দিল। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।